বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। আজ থেকে শুরু হলো বিএনপি সরকারের পথ চলা। শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক। ইশরাক নূর রবি সহ মন্ত্রিসভায় জায়গা পেলেন ডজন খানেক তরুণ এমপি। আলোচনায় থেকেও মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন বেশ কয়েকজন হেভিওয়েট। মির্জা আব্বাস, গয়েশ্বর, খন্দকার, মোশাররফের বাদ পড়া নিয়ে আলোচনা তুঙ্গে। জামায়াত এনসিপিকে ইঙ্গিত করে মাহফুজ আলমের বিস্ফোরক মন্তব্য। ত্রয়োদশ সংসদকে ভাগবটোয়ারা আখ্যা, জুলাই যোদ্ধাদের নিয়ে আক্ষেপ। বিএনপি সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলেই প্রতিরোধ গড়ে তোলা হবে, শপথ নিয়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি। ডাক্তার খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন। গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট দায়ের, চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা শিশির মনিরের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন এক নজির গড়তে যাচ্ছে সরকার। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন ৩৩ জন নেতা, যাদের মধ্যে ১০ জন সরকারি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আর ২২ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। নতুন সরকারের নেতৃত্বে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রথমবার এমপি হয়েই প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তারেক রহমান। পরে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। সংসদে সরকারি দলের নেতা এবং সরকার প্রধান হিসেবে তার অভিষেককে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় আসছেন আরও কয়েকজন আলোচিত মুখ। দিনাজপুর ৬ থেকে নির্বাচিত ডাক্তার AZM জাহিদ হোসেন এবং ফেনী ৩ থেকে নির্বাচিত আব্দুল আওয়াল মিন্টুও থাকছেন মন্ত্রিসভায়। সিলেট ১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ৪-এর আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ ৩-এর আফরোজা খানম রীতা ও ঝিনাইদহ ১-এর মোহাম্মদ আসাদুজ্জামানও মন্ত্রী হচ্ছেন। পার্বত্য রাঙ্গামাটির দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম প্রথমবারের মতো এমপি হয়েই মন্ত্রিত্ব পাচ্ছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবেও থাকছে এক ঝাঁক নতুন মুখ। জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসাইন, শামা ওবায়দ ইসলাম, কাইসার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ ইসলাম অমিত প্রথমবার নির্বাচিত হয়েই পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও শরীফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডাক্তার MA মোহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী ও মীর শাহ আলমও প্রতিমন্ত্রিত্ব পাচ্ছেন। নতুন এই মন্ত্রিসভায় নবীন প্রবীণের সমন্বয় থাকলেও প্রথমবার এমপি হয়েই দায়িত্ব পাওয়া নেতাদের উপরেই এখন সবার নজর। কতটা দক্ষতায় তারা সামলাতে পারেন রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব, সেটি এখন দেখার অপেক্ষা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে এই তালিকায় স্থান পাননি দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা, যা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়াদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানুল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নজরুল ইসলাম খান ও রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপির সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার এমপি হয়েই ৩৩ জন নেতা মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। নতুন নেতৃত্ব ও পুরনোদের অনুপস্থিতি, এই দুই মিলিয়ে বিএনপির মন্ত্রী পরিষদে দেখা যাচ্ছে নতুনত্বের স্পষ্ট বার্তা। নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছেন, নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়ারা একদিকে আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল। তিনি আরও লিখেছেন, জনগণের ন্যায্য লড়াই এখন এরা হাপুস করে দিবে PR ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের মাধ্যমে। আল্লাহ এদেশের জনগণকে রক্ষা করুন। প্রসঙ্গত বিএনপির চেয়ারম্যান
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ৪৯ জন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী। মঙ্গলবার বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়। অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে, জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিরোধ গড়ে তুলব। মঙ্গলবার শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে পারি নাই, সরকারি দল হতে পারি নাই, আফসোস নাই। ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে। দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারেনি। গভীর রাতে শপথের চিঠি দিয়েছে, এটা অস্বস্তিকর। ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত, এটা সংস্কারের বিরোধী। বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না। গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই রিট মামলা আদালতেই মোকাবেলা করা হবে। তিনি বলেন, গণভোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞা চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করা হবে। এর আগে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং 13 ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ.বি.এম. আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিব এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হতে পারে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হয়। দেশজুড়ে অনুষ্ঠিত এ গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল 60.26%। গত 13 ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ফলের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন ভোটার। অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। নির্বাচনে একচ্ছত্র বিজয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে মঙ্গলবার বেলা 11:15টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ.এম. নাসিরউদ্দিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে দেশীয় বিদেশি অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নতুন আইন প্রণেতাদের সামনে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানান। শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন। সূচি অনুযায়ী বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বন্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ায় প্রায় 20 বছর পর পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন, এ বিষয়টি আগেই নিশ্চিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে ছায়া মন্ত্রিসভার ধারণা। জামাত নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেশজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে। অনেকের মনে প্রশ্ন জেগেছে, ছায়া মন্ত্রিসভা আসলে কি? ছায়া মন্ত্রিসভা হল সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ কাঠামো, যা মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে জনপ্রিয়। এতে প্রধান বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। জামাত নেতা শিশির মনির জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ জানিয়েছেন, সরকারের কার্যক্রমের উপর নজরদারি বা ওয়াচডগ হিসেবে কাজ করাই হবে এই ছায়া মন্ত্রিসভার মূল লক্ষ্য।
যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহৃত হয়। ছায়া মন্ত্রিসভা সরকারের নীতি পর্যবেক্ষণ, সংসদে প্রশ্ন তোলা এবং জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিরোধী দলের রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যম হিসেবেও কাজ করে। বিশ্লেষকরা মনে করেন এটি বিরোধী দলের নেতাকর্মীদের প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক। একই সঙ্গে এটি জনগণের কাছে বিরোধী দলকে কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখানোর একটি হাতিয়ার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও বিশেষজ্ঞরা মনে করেন এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তাদের মতে রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে ক্ষমতাসীন দলগুলোর নীতি ও কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রে এই কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আইনি বাধ্যবাধকতা না থাকার কারণে ছায়া মন্ত্রিসভার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার অপেক্ষা আসলেও ছায়া মন্ত্রিসভা গঠিত হয় কিনা, আর হলেও কতটা কার্যকর হয় এই প্রক্রিয়া। 2/3 বেশি আসনে জিতে এখন বিএনপির সরকার গঠনের পালা। সকালে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর বিকেলে মন্ত্রিসভার শপথ। সরকারে গেলে বিএনপি কি করতে চায় তা ইশতেহারে জানান দিয়েছে দলটি, কিন্তু এগুলো বাস্তবায়ন করা কতটা সম্ভব, তাতে কি ধরনের পরিবর্তন আসবে? তানহা তাসনিমের প্রতিবেদন। নির্বাচনের আগেই 40 পৃষ্ঠার দীর্ঘ ইশতেহার প্রকাশ করেছিল বিএনপি। সরকার গঠনের পর এবার দায়বদ্ধতা সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন। বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। নির্বাচনী প্রচারণার সময় সবচেয়ে বেশি আলোচিত ইস্যু ছিল নিত্যপণ্য কেনার জন্য নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের ভর্তুকি, ঋণ ও প্রণোদনা দিতে কৃষক কার্ড চালু। এছাড়া বেকার ভাতা, বেসরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা দিতে ফান্ড গঠন, বিভিন্ন খাতে ভাতা বাড়ানো, নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা, জনবহুল স্থানে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা সহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে দলটি। কিন্তু প্রশ্ন উঠছে তা আসলে কতটা বাস্তবায়নযোগ্য? বাস্তবায়নযোগ্য কোন প্রেক্ষিতে? আমাদের কি অর্থ আছে সেই পরিমাণ? 50 লাখ পরিবারকে এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হলে যদি 2,500 টাকা করে দেওয়া হয়, বছরে 15,000 কোটি টাকা লাগবে। আর যদি 4 কোটি জনগণকে পরিবারকে দেওয়া হয় তাহলে সেটা 1,20,000 কোটি টাকা লাগবে। তো এই পরিমাণ টাকাটা তো আপনাকে জোগাড় করতে হবে। তো সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% কর বরাদ্দের কথা ইশতেহারে তুলে ধরেছে বিএনপি, যা বর্তমানে আছে 1 থেকে 2%-এরও কম। ফলে এটিও কতটা বাস্তবায়নযোগ্য হবে তা নিয়েও আছে প্রশ্ন। একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ইশতেহারে রাষ্ট্র ও সরকার পরিচালনায় স্বচ্ছতার কথা বলেছে বিএনপি। বিচার বিভাগ এবং স্থানীয় সরকারের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতি দমনে পদ্ধতিগত ও আইনি সংস্কার এবং গুম প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে দলটি। কিন্তু আইনি কাঠামো তৈরি করলেই যে সমস্যার সমাধান হয় না, তার বড় উদাহরণ খোদ বিএনপি। দুর্নীতি ঠেকাতে 2004 সালে কমিশন গঠন করলেও দুর্নীতির তালিকায় উপরের দিকে ধারাবাহিকভাবে ছিল তাদের সবশেষ শাসনকাল। আমাদের এর আগে যে মেগা প্রজেক্টগুলি নেওয়া হয়েছে এই ঋণের মাধ্যমে, সেখানে কি ধরনের অপচয়, কি ধরনের দুর্নীতি হয়েছে, চিন্তার বাইরে। দিনের শেষে আপনি যেই উদ্যোগটাই নেন না কেন, এটা আপনার সুশাসনের সাথে, দক্ষতার সাথে এবং জবাবদিহিতার সাথে, এবং যে যারা এগুলোর সাথে জড়িত, দুর্নীতি, অপচয়, এগুলোর তারা জবাবদিহিতার মধ্যে এসেছে সেটা তো না। সেই সংস্কৃতিটাও কিন্তু আমাদের চালু করতে হবে। পররাষ্ট্রের বিষয়ে শুরু থেকেই সবার আগে বাংলাদেশ অবস্থানের কথা জোরে সোরে জানিয়ে আসছে বিএনপি। ইশতেহারেও দেখা গেছে তার প্রতিফলন। যদিও এতদিন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলই ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা না। ফলে সেদিকেও যুক্ত হতে পারে নতুন মাত্রা। প্রশ্ন উঠছে, প্রয়োজনে কি বৈরিতার দিকে যাবে নতুন সরকার? আমি চাইলেই আমি আজকে একটা বড় ক্ষমতাশালী দেশের সঙ্গে পাল্লা দিতে পারি না। অর্থাৎ আমার সামর্থ্য, আমার সম্ভাবনা, এই দুটোকে বিবেচনায় নিয়ে আমি একটা মর্যাদাপূর্ণ সম্পর্কের কথা বিবেচনা করব। ফলে আমার প্রতিবেশীর সঙ্গে, আমাদের বড় প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক, যেটা খুব স্ট্রেইনড হয়ে আছে, সেই সম্পর্কের অবশ্যই এটাকে একটা স্বাভাবিক, মর্যাদাপূর্ণ এবং ন্যায়সঙ্গত জায়গায় নিতে হবে। এছাড়াও অর্থনৈতিক কূটনীতি, মুসলিম প্রধান দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা কিংবা রোহিঙ্গা সমস্যার ইস্যুগুলো তুলে ধরার পাশাপাশি পুশিন, সীমান্ত নিরাপত্তা, পানি বন্টনের মতো
ভারত সংশ্লিষ্ট বিষয়ে আলাদা 3টি ধারাই আছে দলটির ইশতেহারে। চীন, পাকিস্তান এবং আরও অনেক দেশ মিলেও ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যেসব স্বার্থগুলো জড়িত আছে সেগুলোকে রিপ্লেস করতে পারে এরকম না। একটা দিয়ে আরেকটার পরিপূরক নয়, একটা দিয়ে আরেকটাকে প্রতিস্থাপন করা একেবারেই সম্ভব না। ভারতের সাথে নেগোশিয়েট করে বাংলাদেশের স্বার্থের জন্য কি আনতে পারছেন এবং সেটা বাংলাদেশের নাগরিকদের জন্য, মানুষের জন্য তাদের কোথায় উপকার হবে, এই দৃশ্যমান জায়গাটাকে যদি আপনি দেখাতে পারেন তাহলে এটাকে রাজনীতির একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার যে সম্ভাবনা সেটা কমে যায়। এছাড়া আন্তর্জাতিক চুক্তি হয়ে গেলে তা সংসদকে জানানো হবে বলে ইশতেহারে উল্লেখ আছে, কিন্তু চুক্তি হবার আগে তা নিয়ে সংসদে আলোচনার বিষয়ে ইশতেহারে কোনো উল্লেখ নেই। সার্বিক দিক মিলিয়ে বিএনপির ইশতেহারে উপস্থাপিত প্রতিশ্রুতি সামনের দিনগুলোতে কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে সে প্রশ্নের জায়গাটি রয়ে যাচ্ছে। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মোহাম্মদ শাহান, তার কাছে যাচ্ছি। বিএনপির অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আপনি কি কি চ্যালেঞ্জ দেখেন এবং বাস্তবায়ন না হলে সেটি কি ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে? ধন্যবাদ। কিছু চ্যালেঞ্জের কথা তো এখানে অলরেডি চলে এসেছে, যে বেসিক্যালি হচ্ছে কি আমরা যদি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড বা যে কার্ডগুলোর কথা বলছি সেটার অর্থের যোগানের ব্যাপার। এইটার একটা উপায় আছে, আমি জানি না সেটা বিএনপি, কারণ বিএনপির এটা তো জাস্ট প্ল্যান, এটাকে বাস্তবায়নের উপায়টা ওনারা বলেননি। যেমন আমাদের একটা ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আছে, সেইটা আমরা এখন লাইফ সাইকেল পদ্ধতি যেটা সেটা দিয়ে চলি। এখন যদি আপনি সেখানে ফ্যামিলি কার্ডটা নিয়ে আসেন, তার মানেটা হচ্ছে যে এখানে অনেকগুলো সোশ্যাল সেফটি নেট এই ফ্যামিলি কার্ডের দ্বারা হয়তো কাভার হয়ে যাবে। একটা ফ্যামিলিতে যদি এরকম যায়, তাহলে ওই ফ্যামিলিতে যদি কেউ বয়স্ক ভাতা পান, উনি আবার একই সাথে ভাতা পাবেন কি না, কারণ এই ডাবল কাউন্টিং হয়ে যাবে, সেটার একটা ব্যাপার আছে। আমাদের যেটা হয় যে সোশ্যাল সেফটি নেটগুলো একটা আরেকটাকে ওভারল্যাপ করে, যেমন ধরা যায় যে একই পরিবারে একাধিক সোশ্যাল সেফটি নেট হচ্ছে। এখন যদি ফ্যামিলি কার্ডটা এরকম ইন্ট্রোডিউস করা হয়, তাহলে কি আমরা বাকিগুলোকে বন্ধ করে দিচ্ছি কিনা? যদি বন্ধ করা হয় তাহলে ওই সোশ্যাল সেফটি নেটগুলোর যে বাজেট, সেই বাজেটটা এখানে যুক্ত হতে পারে, সেইটা হচ্ছে একটা। কিন্তু তার চেয়েও যেটা বড় ব্যাপার, যে আপনি যখনই এই সেফটি নেট নির্ভর কোনো প্রোগ্রামের দিকে যান, আমাদের টাকা সমস্যা যেমন একটা বড় সমস্যা, তার চেয়ে বড় সমস্যাটা হচ্ছে গিয়ে আমাদের যেটাকে আমরা বলি এক্সক্লুশন এরর আর ইনক্লুশন এরর। যে যোগ্য সে এই কার্ডটা পাচ্ছে না, যে অযোগ্য সে হচ্ছে গিয়ে এই কার্ডটা পাচ্ছে। তার মানে এইখানে বেনিফিশিয়ারি যাচাই বাছাইয়ের একটা সমস্যা আছে। এখন এইটা ঠিক পরিষ্কার না যে এই যে বেনিফিশিয়ারি যে আপনি সিলেক্ট করবেন, আপনি যত কয়েক কোটি পরিবারই বলি বা হচ্ছে বেনিফিশিয়ারি বলি, ইনারা যে এটার যোগ্য সেটার ক্রাইটেরিয়াটাকে সেট করার পরে একদম যে রাইট লোকগুলো পাবে, এটার মধ্যে যে কোনো ধরনের পলিটিক্যাল বা রাজনৈতিক বিবেচনা কাজ করবে না, এবং এইটার জবাবদিহিতার কথা উনি বলছেন, সেই জবাবদিহিতার বিষয়টা হচ্ছে গিয়ে চলে আসে। সো এই চ্যালেঞ্জগুলো উনি কীভাবে অ্যাড্রেস করবেন সেটার পরিকল্পনা আমরা এখনো পাইনি। আচ্ছা, যদি এই সংস্কার, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হয় বা করা সম্ভব না হয় শেষ পর্যন্ত, অন্তত এই মাত্রায় করা সম্ভব নয়, সেটি কি ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে? দেখুন, সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক, এটা দুটো ক্ষেত্রে আপনার যেটা হবে হচ্ছে যে আমরা খুব ক্রিটিক্যাল একটা টাইমে আছি, ইকোনমিক অবস্থার ক্ষেত্রে বলি বা এমপ্লয়মেন্ট জেনারেশনের প্রতিশ্রুতিও তাদের আছে। এখন এইগুলো যখন হচ্ছে আপনি তো একবারে না করতে পারলে আপনাকে একটা ইন্ডিকেশন দেখাতে হবে যে আমি ধীরে ধীরে এই কাজগুলো করছি, বা আমার বাজেটের এই জায়গায় বরাদ্দটা হচ্ছে, বা বেনিফিশিয়ারিটা আমি ঠিকঠাক ওয়েতে সিলেক্ট করছি। আপনি যদি একদমই দেখাতে না পারেন, তাহলে যেটা প্রথমেই যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে জনগণের আপনার উপর যে ট্রাস্ট বা বিশ্বাসের যে জায়গাটা, সেটা ক্ষতিগ্রস্ত হবে। সেটা ক্ষতিগ্রস্ত হলে এর পরবর্তীতে আপনি যেই পলিসি বা যে নীতি নেন না কেন, সেটা এক ধরনের ঝুঁকির মধ্যে পড়বে। সো এই জায়গাটায় হচ্ছে তখন আপনি যে রাজনৈতিক, কারণ এর ফলে যদি হচ্ছে গিয়ে জনগণ ঠিক সন্তুষ্ট না থাকে, জনগণের অসন্তুষ্টি যদি প্রকাশ পায়, তাহলে অফকোর্স যে রাজনৈতিকভাবে আপনার যে বিরোধী দলগুলো আছে তারা সেটা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এবং আমার ধারণা বিএনপির ক্ষেত্রে একটা বড় ইন্ডিকেশন আমরা আগামীকালকেই পাবো। আগামীকালকে যেহেতু শপথ গ্রহণের কথা, আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকার দুইটা শপথের কথা বলছেন, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ আর একটা হচ্ছে পার্লামেন্টের। এখন এটা ঠিক পরিষ্কার না যে বিএনপি কি সংবিধান সংস্কার পরিষদের এটার সাথে একমত কিনা। জুলাই সনদের অনেকগুলোর কাছে বিএনপির যে প্রতিশ্রুতি সেটার সাথে পার্থক্য আছে। এখন আমাদের একটা রেফারেন্ডাম হয়েছে, রেফারেন্ডামে হ্যাঁ পাশ হয়ে এসেছে, এবং সেইটা একটা রেফারেন্ডামের রায়, সেটি বিএনপির ওপর সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের বাধ্যবাধকতা কতখানি তৈরি করে, নৈতিক কতখানি, আইনি বাধ্যবাধকতা কতখানি তৈরি করে? দেখুন, এইটার আইনি বাধ্যবাধকতাটা আমি ঠিক বলতে পারবো না, বাট আমি এখন পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে এটা এক ধরনের আইনি বাধ্যবাধকতা তৈরি করে। বাট বিষয়টা শুধু আইনি বাধ্যবাধকতার কথা না, আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন, জনগণ রেফারেন্ডামের মাধ্যমে একটা রায় দিয়েছে যে আমরা এটা চাই,
এবং আপনি সরকারে আসার পরে প্রথমেই বলছেন যে না ঠিক আছে জনগণ যাই বলুক আমি সেটা করব না, আমি এইভাবে করব, এইটা কোনো ভালো অপটিক্স হয় না এবং এইটা একটা অপরচুনিটি তৈরি করে দেওয়া হচ্ছে সেটা তো অপোজিশনগুলোর বিএনপির ওই জন্য। গণভোটের অনেকগুলো বিষয় নিয়ে আপত্তি তার শুরু থেকেই ছিল, সেটা সেখানে ছিল, সেটা নোট অফ ছিল। ডিসেন্ট অন্তর্ভুক্তি নিয়ে তার এক ধরনের অস্বস্তি সেটা ছিল, কিন্তু রেফারেন্ডামের প্রশ্নগুলো যখন এসেছে বিএনপি কি তখন আপত্তি করেছিল? যখন হচ্ছে রেফারেন্ডামের জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডারটা যখন হলো, যখন আমরা রেফারেন্ডামের এই 4টা প্রশ্ন দেখলাম, তো তখন কি বিএনপি বলেছেন না আপনারা হ্যাঁ ভোট দিয়েন না বা আপনারা না ভোট দেন? বিএনপি কি সেটাকে তখন রিজেক্ট করেছে? বিএনপি তো তখন সেটাকে রিজেক্ট করেনি। সো এইটা হচ্ছে কি একটা সমস্যা এবং বেসিক্যালি এই যে পুরো জিনিস এটা তো বিএনপির জন্য কোনো সমস্যাই তৈরি করে না, কারণ মানে বেসিক জায়গা যেটা, যে জায়গা নিয়ে বিতর্ক হবে সেটা হচ্ছে উচ্চকক্ষ। এখন বিএনপির যেটা লাগবে সংবিধান সংশোধনের জন্য, যদি 51 জন সদস্যের, বিএনপির অলরেডি 51% ভোট হয়ে গেছে আপনি যদি পার্সেন্টেজ হিসেবে করেন। সো এইখানে বিএনপির হারানোর কি আছে? এখানে তো বিএনপির হারানোর কিছু নেই। সো আপনি শুধুমাত্র কেন এই কাজটা করবেন? এবং বরং এইটা ভবিষ্যতে যদি সরকারের পরিবর্তন হয়, বিএনপি যদি কখনো বিরোধী দলে থাকে, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তো বিএনপির জন্য খুব সুবিধাজনক একটা ব্যবস্থা হবে। সো আপনি কেন এরকম একটা অপরচুনিটি মিস করবেন? এইটা আমার কাছে খুব পরিষ্কার না। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর প্রত্যাবর্তন হয়েছিল বিএনপির হাত ধরেই। একসাথে ক্ষমতায় এবং আন্দোলনে দেখা গেছে তাদেরকে। তবে এবারের নির্বাচনে দুই দল ছিল মুখোমুখি। প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী, কিন্তু তাদের নেতৃত্বাধীন জোট কতটা চ্যালেঞ্জ করতে পারবে বিএনপিকে? বিরোধী দল হিসেবেই বা জামায়াত কেমন হবে? অর্চুল্লার প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে জামায়াতে ইসলামী এবারের মতো সংসদে এতগুলো আসন কখনোই পায়নি। গত 1.5 বছরও জামায়াতকে দেখা গেছে আত্মবিশ্বাসী। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা থেকে আওয়ামী লীগের সময়ে গোপনে কার্যক্রম, যুদ্ধাপরাধের বিচার, 24-এ এসে দল নিষিদ্ধ, সেখান থেকে এখন প্রধান বিরোধী দল। তবে সামাজিক মাধ্যমে দলটির যতটা প্রভাব দেখা যাচ্ছিল, নির্বাচনের ফল ঠিক সে পর্যায়ে হয়নি। বিএনপির প্রায় 1/3 আসন নিয়ে জামায়াতে ইসলামী জোট কতটা শক্ত বিরোধী দল হতে পারবে? জামায়াতে ইসলামী শক্ত বিরোধী দল হতে পারবে, কারণ তারা যে পরিমাণ আসন পেয়েছে কম পায় নাই। মানে এর চাইতে কম আসন কিন্তু 2001 সালে আওয়ামী লীগের ছিল। দুটো দলের মধ্যে অনেক মিল আছে এবং প্রত্যেকেই প্রত্যেকের বেদনা বোঝে, দুর্বলতাগুলো জানে। তারা একসময় তাদের পার্টনার ছিলেন। বিরোধী দল তার সক্ষমতা বেশি দেখাতে পারে যখন সরকারি দল বেশি বেশি ভুল করতে থাকে। সেই সুযোগটা যদি সরকারি দল তাদেরকে দেয়, তখন তারা তো সেটা ব্যবহার করবেই। সরকার গঠনের পর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রথম বিরোধ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। যেমন সংসদে নতুন যে উচ্চকক্ষ গঠন হবে, সেটি নির্বাচনের ভোটের অনুপাতে হবে বলা হয়েছে সনদে। কিন্তু এতে নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি। তাদের ইশতেহার অনুযায়ী ভোটের অনুপাতে না, বরং আসনের অনুপাতে হবে উচ্চকক্ষ। নির্বাচন কমিশনের হিসেবে বিএনপি জোট পেয়েছে 51, জামায়াত জোট 38.5% মতো ভোট। আর আসন হিসেবে সেটি হয় 70 বনাম 25%। গণভোটের ব্যালটে উচ্চকক্ষে ভোটের হার হিসেবেই ছিল। জামায়াতে ইসলামী ইতোমধ্যেই জানিয়েছে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় সনদের বিরোধিতার সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে বললেও নোট অফ ডিসেন্টের কথাও উল্লেখ করেছে। তবে জামায়াত জোট তাদের ব্রিফিংয়ে যেভাবে কথা বলেছে, সেখানে নমনীয়তার মনোভাবও দেখছেন এই বিশ্লেষক। অন্তত এখন পর্যন্ত জামাত এই ধরনের সিগন্যাল দেয়নি যে তারা খুব শক্ত অবস্থান তারা নেবেন সংসদে বা সংসদের বাইরে। একটা যেটা কম্প্রোমাইজিং একটা অ্যাটিটিউড আমরা দেখছি, এটা কিন্তু তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। কারণ যখন একটি দল সংসদে অনুগত বিরোধী দল জনগণের সামনে যদি এরা ধরা পড়ে, এটা কিন্তু একটি রাজনৈতিক দলের দুর্বলতা প্রকাশ পায়। তারা যদি সত্যিকার বিরোধী দল হতে না পারেন, তারা যদি জাতীয় পার্টির মতো অনেকটা আপোষকামী বিরোধী দলের ভূমিকা পালন করেন, এটি কিন্তু তাদের রাজনীতির জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আনবে না। অবশ্য জামায়াতে ইসলামীর জোট সঙ্গী এনসিপির এই সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রয়োজন অনুযায়ী অবস্থান নেয়ার কথাই বলছেন।
বাংলাদেশের যে কোনো সংসদের চাইতে সবচাইতে বেশি প্রাণবন্ত হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ, এবং এই সংসদে যে পরিমাণ শিক্ষিত মার্জিত ভদ্র লোকজন আছে এনারাই কিন্তু হচ্ছে গঠনমূলক সমালোচনা উল্লেখ করবে, অপ্রয়োজনীয় কথা খুব কমই হবে। সেই জায়গা থেকে সরকারও খুব ভালো চাপে থাকবে যে এই কোশ্চেনটা যে জাতীয় পার্টির মতো এটার কোনো সম্ভাবনা নেই, সবাই মিলেমিশে সুন্দরভাবে দেশ গড়ার জন্য কাজ করবে। তবে যেই ক্ষেত্রে সরকার ভুল করবে সেই ক্ষেত্রে সরকারের কোনো প্রকার ছাড় দেওয়ার কারো মানসিকতা নেই। মিস্টার আহমেদ অবশ্য জামায়াতের কিছু সম্ভাব্য চিত্রও ব্যাখ্যা করেন, যেমন এতদিনের মিত্র অবস্থান থেকে বিএনপি বিরোধী হওয়ার চ্যালেঞ্জ, এর প্রেক্ষিতে সংসদ ও তার বাইরে বিএনপির চাপের মুখে পড়া, মাঠের রাজনীতিতে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগকেও মোকাবেলা করা। অবশ্য আওয়ামী লীগ যদি মাঠে জামায়াতের সাথে অবস্থান নেয় তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। 91-এর যে পার্লামেন্ট, সেখানে তারা সরকারের বিরুদ্ধে একটা দাবি নিয়ে যুগপৎ আন্দোলন করেছিল, এবং এটা এরশাদের আমলে জামাতের সঙ্গে তারা যুগপৎ আন্দোলন করেছে, অভিজ্ঞতাগুলো তাদের আছে। তো এটা আবার হতেও পারে যদি দেখা যায় যে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি, জামাতও যদি বিএনপিকে প্রধান প্রতিপক্ষ মনে করে, তখন এই দুটার মধ্যে একটা অ্যালায়েন্স হতেই পারে নানানভাবে। তারা হয়তো বলবে আমরা জোট করি নাই, আমরা তো যুগপৎ আন্দোলন করছি। অবশ্য ডক্টর সাঈদ ইফতেখার আহমেদের মতে জামায়াতে ইসলামের সব দিক থেকে অবস্থান আওয়ামী লীগ বিরোধী, মাঠের রাজনীতিতে দুর্বল হলেও এনসিপির অবস্থানও আওয়ামী বিরোধী। সেখানে রাজনৈতিক বিবেচনায় বিএনপি তুলনামূলক নমনীয়, বিপরীতে জামায়াতের ছাড় দেওয়ার সুযোগ কম। ফলে বিরোধী দল হিসেবে জামায়াতকে অনেক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি নিউজ বাংলা। সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহমুদ শাহান, তার কাছে যাচ্ছি। এই প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াতের গঠন কাঠামো সহ বিভিন্ন কারণে অন্যান্য রাজনৈতিক দলের থেকে এটি স্বতন্ত্র বলে একরকম আলোচনা আছে। তো সেই দলটি নিজস্ব বৈশিষ্ট্য এবং এই আদর্শের কি ছাপ পড়তে পারে বিরোধী রাজনীতিতে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা কথা বলি যে একটা বিরোধী দলের সংসদে ভূমিকা কীরকম হবে সেটা যতটা না তার সংখ্যার উপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে সেই বিরোধী দল তার দায়িত্ব, কর্তব্য এবং তার যে পলিসিতে যে ক্রিটিসাইজ করার বা কনস্ট্রাকটিভলি এনগেজ করার যে অ্যাবিলিটি বা ক্যাপাসিটি সেটা আছে কিনা। আপনি যদি 72-এর পরে আপনি যদি হচ্ছে কি আমাদের যে সংবিধান সেটা হয়েছিল সেটা যদি দেখেন, সেখানে এটার বিরোধিতা করেছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং মানবেন্দ্র লারমা। তো তাদের যে বক্তব্য মাত্র 2 জন, কিন্তু সেই 2 জনের সকল বক্তব্যই এখন পর্যন্ত আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়িয়েছে। এই জায়গাটাতেই হচ্ছে আমার জামাতকে নিয়ে সমস্যা। আমরা আসলে ঠিক জানি না আমরা কোন জামাত ইসলামীকে পার্লামেন্টে দেখব, কোন জামাত ইসলামীকে আমরা সংসদে দেখব। যেই জামাতে ইসলাম আমরা জামাত ইসলামী ইলেকশনের সময় দেখেছি, জামাত ইসলাম প্রত্যেকটা সময় যখন যার সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করা দরকার ঠিক সেইভাবে নিজেকে প্রেজেন্ট করে। সে ডেভেলপমেন্ট পার্টনারদের সামনে যে এক ধরনের মডার্নাইজ ওয়েলফেয়ার একটা চেহারা সে নিজেকে উপস্থাপিত করে, আবার যখন সে ভোটের মাঠে যখন সে ক্যাম্পেইন করে তখন আবার প্রচণ্ড কট্টরপন্থী একটা অবস্থান সেজে নেয়। তাহলে আমরা কোন জামাত ইসলামীকে হচ্ছে কি আসলে জাতীয় সংসদে দেখব? এবং আমরা এখন পর্যন্ত দেখেন জামাতের সংসদ সদস্য হিসেবে যারা আসছেন তাদের মধ্যে এই যে ভূমিকাটা পালন করা, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, এইটার ক্যাপাসিটি কতখানি আছে। কারণ পার্লামেন্টের তো কিছু প্রসিডিওর আছে, আপনি কখন পয়েন্ট অফ অর্ডার তুলবেন, স্ট্যান্ডিং কমিটিতে আপনার ভূমিকাটা কি, স্ট্যান্ডিং কমিটির চেয়ারের ভূমিকাটা কি, এই জিনিসপত্রগুলো নিয়ে জামাত ইসলামী আসলে কতটুকু জানে, কতটুকু তার জানাশোনা আছে, এইটা নিয়ে তো একটা বড় ধরনের সন্দেহ আছে। এর আগেও গেছেন সংসদে, এখন দলীয়ভাবে তাদের যেহেতু সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং সেটিকেই সব পর্যায়ে বাস্তবায়ন করার একটা, সেই কারণে তো আমি বললাম যে সেখানে কনসার্ন হচ্ছে কোন জামাত ইসলামী আসবে। আমরা যদি এমন জামাত ইসলামী দেখি যে হচ্ছে গিয়ে সেই একটু কাইন্ড অফ মডার্ন বা লিবারাল যে পজিশনটা যেটা সে অনেক সময় আমাদেরকে দেখিয়েছে, সেটা থেকে সরে এসে একটা ভিন্ন চেহারার জামাত ইসলামী দেখি, তাহলে এই সংসদে আমার মনে হয় না আমরা খুব গ্রহণযোগ্য কোনো বক্তব্য বা কোনো কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট আমরা হচ্ছে গিয়ে দেখতে পাবো। আর অন দি আদার হ্যান্ড জাস্ট একটা কথা, অন দি আদার হ্যান্ড জামাত যদি মনে করে যে বিরোধী দলের আসল কাজ পার্লামেন্টে না, বিরোধী দলের আসল কাজ হচ্ছে রাজপথে, তাহলে ভিন্ন কথা, তাহলে আমরা অন্য ধরনের একটা জামাত ইসলাম আবারও। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যেই রাজনৈতিক জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছি সেটা থেকে আমাদের আর বের হয়ে আসা হবে না। বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, কিন্তু এই যে সংবিধান সংস্কার সহ নানান বিষয় রয়েছে, উচ্চকক্ষের বিষয়, এগুলো সামনে আসলে সেটা দর কষাকষিতে নতুন মাত্রা যোগ করবে কিনা। এবং একই সঙ্গে এটাও মনে রাখতে বলবো যে এনসিপি যারা গণভোটে নেতৃত্ব দিয়েছে তাদের একাংশের দল, তাদের আসন যদিও কম, তাদের অংশটাও নিশ্চয়ই এখানে একটা গুরুত্ব বা একটা ভূমিকা রাখতে। অবশ্যই, মানে এনসিপির ইন আ সেন্স
সেন্স এনসিপির যে পলিটিক্স পুরোটাই হচ্ছে রিফর্ম কেন্দ্রিক। এনসিপির জুলাই সনদ বা হচ্ছে রেফারেন্ডাম, স্পেসিফিক্যালি রেফারেন্ডাম থেকে বাইরে আসার স্কোপ এনসিপির জন্য খুবই কম। এনসিপির যতটুকু ভোট আছে বা সমর্থন আছে, যত কমই হোক না কেন, কারণ আমরা যে ভোট দেখছি এর মাঝখানে প্রচুর জামাতের ভোট মিশে আছে। এখানে জামাতের ভোট ছাড়া এনসিপির নিজস্ব কত পার্সেন্ট ভোট আছে এটা নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু তারপরও যতটুকুই আছে সেটা একটা সন্দেহের মুখে পড়বে যদি এনসিপি এই গণভোটের পক্ষে অবস্থান না নেয়। সো এইটা এনসিপির জন্য একটা জামাতকে কিভাবে কমপ্লিমেন্ট করবে বিরোধী জোটের দল? এখানে যেটা হচ্ছে, যেমন জামাত, যেমন প্রথমত আমরা আগামীকালকেই দেখতে পাবো, 2-1 দিনের মধ্যে দেখতে পাবো। আপনি যদি রেফারেন্ডামের 2 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, সেখানে কিন্তু একদম খুব স্পষ্ট করে বলা আছে 3টা জিনিস। 1, উচ্চকক্ষ হবে। 2, উচ্চকক্ষের সদস্যরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে নির্বাচিত হবে। 3, তাদের সংবিধান সংশোধনের ক্ষমতা থাকবে। এই 3টা জিনিস একদম খুব স্পষ্ট করে বলা আছে। হ্যাঁ, জয়যুক্ত হওয়ার ফলে যেটা বললাম, যেটার একটা রাজনৈতিক দায়বদ্ধতা বিএনপির উপরে পড়েছে। এখন যদি বিএনপি রাজি না হয়, তখন আসবে হচ্ছে জামাত ইসলামীর রোল। জামাত ইসলামী এটা কতখানি বোঝে, কতখানি রাজি হবে করতে, সেই সংশয়টা খানিকটা হলেও আছে। জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট। সোমবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে এই জোট। সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে 30টির বেশি আসনের ভোট গণনায় কারচুপি হয়েছে, এর মাধ্যমে কিছু প্রার্থীকে কৌশলে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। নির্বাচনের ফলাফল প্রকাশের পর সংসদ ও মন্ত্রিসভা গঠনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। এই সময় নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিবাদের কারণ হিসেবে অনেকে বলেন যে আইন অনুযায়ী অভিযোগের সুরাহা পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেই বিক্ষোভ করছেন তারা। নেতারা বলেন তাদের অভিযোগ আমলে না নিলে ভবিষ্যতে আরও বড় পরিসরে বিক্ষোভ করবে 11 দলীয় জোট। সমাবেশ শেষে তারা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। নির্বাচনের পরই হামলা, সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগ তোলে জামায়াত নেতৃত্বাধীন জোট। রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয় তারা 32টি আসনের ফল পুনর্গণনার জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। আমার সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহমুদ শাহান, তার সঙ্গে কথা বলতে যে এই বিষয় নিয়ে যে অভিযোগগুলো আসছে সহিংসতা এবং কারচুপির, এগুলো কিভাবে ডিল করা উচিত বা অ্যাড্রেস করা উচিত? রাজনৈতিকভাবে আপনি তো দেখে থাকবেন যে পক্ষভেদে কেউ এর সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন, যেখানে খুবই গুরুতর কোনো অভিযোগ, ধর্ষণের মতো অভিযোগ আছে সেসব ক্ষেত্রেও। না, এইগুলো নিয়ে তো কোনো সন্দেহ নেই। এগুলো নিয়ে তো হচ্ছে এগুলোকে স্ট্রিক্টলি হচ্ছে গিয়ে ডিল করতে হবে, এবং এই ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা হচ্ছে আমার মনে হয় বিএনপিকে নিতে হবে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ ইতিমধ্যেই আমরা সহিংসতার যে ঘটনাগুলো এসে দেখেছি, তার সাথে জামাতের জড়িত থাকলেও একটা বড় অংশের ক্ষেত্রে আমরা দেখেছি হচ্ছে বিএনপির নাম, এবং এইটা খুব গুরুত্বপূর্ণ এই সময়। বিএনপি বলতেই পারে যে এখন তো আমরা নেই, অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের দায় নেই। আমার মনে হয় সেটা বলাটা বা সেই অনুযায়ী ইসে করাটা একটু ভুল হিসাবে। বিএনপিকে তার রেসপন্সিবিলিটি নিয়ে বরং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করতে হবে যেন এই ব্যবস্থাটার তারা দ্রুত সুরাহা করে। এবং তার চেয়ে যেটা বড় কথা, আগামীকাল যদি মন্ত্রিসভা গঠন হয়, মন্ত্রিসভা শপথ হয়, তাহলে কিন্তু পুরো রেসপন্সিবিলিটিটা বিএনপির হাতে চলে যাবে। বিএনপি যদি এরপরে এই জিনিসটাকে সামলাতে না পারে, তাহলে কিন্তু যে জনগণ তার উপরে যে বিশ্বাস স্থাপন করেছিল, সেই বিশ্বাসের জায়গাটা নিয়ে আবারও একটা সংশয় তৈরি হবে। সো এইটা বিএনপি অ্যাটলিস্ট এই মোমেন্টে, যখন এই জুলাই সনদ নিয়ে একটা মুখোমুখি অবস্থানে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই জায়গায় বিএনপি আসলে এটাকে এফোর্ড করতে পারে না। অতীতে বাংলাদেশের নির্বাচনের পরপর ব্যাপক সহিংসতার উদাহরণ দেখা গেছে, এবারে সার্বিক পরিস্থিতিটা কেমন দেখছেন? দেখুন, এই সহিংসতার উপরে এটাকে আপনি কোয়ান্টিটেটিভলি বিচার করতে পারেন, আগে বেশি হয়েছে, আগে কম হয়েছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে একটা যে কোনো একটা ঘটনাই অনেক ধরনের মানে সমস্যামূলক বিষয় হয়। সো আমরা অতীতের সাথে তুলনা করে বলতে পারি যে সেরকম হয়নি, কিন্তু সেটা আসলে খুব বেশি কিছু মিন করে না, কারণ অতীতের যে পরিস্থিতি এবং এখনকার যে পরিস্থিতি, মানুষের যে প্রত্যাশা, মানুষের যে চাওয়া, সেটার মধ্যেও তো একটা পার্থক্য আছে। মানুষ তো একটা সিগনিফিকেন্ট চেঞ্জ চেয়েছিল, সেইটা কতখানি হচ্ছে, এবং তার চেয়েও বড় কথা যে এগুলোকে আমরা কতখানি এটা নিয়ে কথা বলছি, কতখানি সরকারের উপর চাপ প্রয়োগ করছে, কতখানি যে রাজনৈতিক দলগুলো এটাতে জড়িত তাকে চাপ প্রয়োগ করছে ব্যবস্থা নেবার জন্য, সেইটা বরং অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।